ইকোনমিক ইন্টিগ্রেশন চ্যাপ্টারে আমি আজকে ট্রেড ডাইভারশন ইফেক্ট পড়াবো। গত ক্লাসে ট্রেড ক্রিয়েশন ইফেক্ট পড়ানো হয়েছিল, আজকে ট্রেড ডাইভারশন ইফেক্ট। ট্রেড ডাইভারশন ইফেক্ট, ট্রেড ডাইভারশন ইফেক্ট যারা ট্রেড ক্রিয়েশন ইফেক্ট অধ্যায় দেখছো, মানে ক্লাসটা দেখছো, তারা ট্রেড ডাইভারশন ইফেক্টটা বুঝতে সুবিধা হবে। তা আমরা কি বলছি যে শুল্ক সংঘের প্রভাব, শুল্ক সংঘ যে শুল্ক সংঘে অন্তর্ভুক্ত হলে সেই দেশের উপর কোনো শুল্ক আরোপ থাকে না। শুল্ক সংঘ বহির্ভূত তৃতীয় কোনো দেশের উপর তারা সাধারণ শুল্ক হার বজায় রাখে, মানে তৃতীয় দেশের সাথে তারা শুল্কের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক নীতি অনুসরণ করে। এই নীতির কারণে কি হয়, বিবিধ যে একটা দেশ, আমরা তো আগেই পড়ছি, বিবিধ দেশে থাকে একটা ব্যয়বহুল পণ্য উৎপাদন থাকে, এবং ওই পণ্য সংঘভুক্ত অন্য দেশের ক্ষেত্রে কি হয়, কম ব্যয় উৎপাদন হয়, তখন দুই দেশের মধ্যে বাণিজ্য বিকল্পন হয়। এখন যখন শুল্ক সংঘভুক্ত হচ্ছে, তৃতীয় দেশের উপর শুল্ক আরোপ করছে, তখন সাধারণভাবে বিবেচ্য দেশ শুল্ক সংঘভুক্ত দেশ থেকে দ্রব্য আমদানি করবে। আমদানির তখন শুল্ক সংঘভুক্ত আগে তারা কি করবে, অন্য দেশের থেকে তারা দ্রব্য আমদানি করবে, যে দেশের সস্তা সেই দেশ থেকে আমদানি করবে। শুল্ক সংঘভুক্ত হওয়ার পরে শুল্ক আরোপ থাকবে না, তখন কি হবে, ওই দেশের থেকে তারা দ্রব্য আমদানি, অর্থাৎ আমদানির উৎসটা স্থানান্তর হবে। আমদানির উৎসের যে স্থানান্তর, এটাই হচ্ছে ট্রেড ডাইভারশন ইফেক্ট। এখন আমরা একটা উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝাবো। এর আগেও ক্লাসে উদাহরণ দিয়ে বুঝাইছি আমরা। এটা করবো কি, ফ্রান্স আর জার্মানি, ইতালি, তিনটা দেশে এক দ্রব্য উৎপাদন হচ্ছে। এখন ফ্রান্সে এক দ্রব্যের উৎপাদন অত্যন্ত ব্যয়বহুল, এখানে ব্যয় উৎপাদন করতে তার আমরা ইউরোতে প্রকাশ করব 90, আর জার্মানিতে 50, ইতালিতে 40 উৎপাদন খরচ প্রতি একক দ্রব্য উৎপাদন করতে। এখন শুল্ক সংঘভুক্ত নয় এই তিনটা দেশ, এই অবস্থায় তিনটা দেশের মধ্যে বাণিজ্য হবে। বিবেচ্য দেশ হলো ফ্রান্স কি করবে, জার্মানি অথবা ইটালি যে কোনো দেশ থেকে দ্রব্য আমদানি করবে, কারণ তার ব্যয়বহুল। এমনকি ফ্রান্স শুল্ক আরোপ করবে, 50% শুল্ক আরোপ করতেছে। এটি এক্স দ্রব্যের দাম, এটা দাম, ঠিক আছে। 50% হলে তাহলে জার্মানির উপরে হবে 25, আর এর হবে 25, 20, ঠিক আছে। 50% যদি হয় তাহলে এখানে হবে 20, এটা 25, স্বাগতিক দেশের উপর হবে 20, আর এর হবে 25, 50% দিলে। এখন জার্মানির হচ্ছে কত, 75, আর ইটালির হচ্ছে 60। অ্যান্ড বিবেচ্য দোষ ফ্রান্স, জার্মানি থেকে যেহেতু 75, সে না করে ইটালি থেকে দ্রব্য আমদানি করবে। এই অবস্থায় ফ্রান্স জার্মানির সাথে শুল্ক সংঘভুক্ত হলো। শুল্ক সংঘভুক্ত হওয়ার পরে এই 25 শুল্ক উঠে গেল, তখন দাম দাঁড়ালো কত, 50, আর ইটালি হলো 60। শুল্ক সংঘভুক্ত হওয়াতে ফ্রান্স জার্মানি থেকে দ্রব্য আমদানি করবে, তাহলে আমদানি কি হলো, ইটালি থেকে স্থানান্তর হয়ে জার্মানিতে চলে গেল। এই স্থানান্তরটাই হলো ট্রেড ডাইভারশন ইফেক্ট, বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাব। এখন আমরা চিত্র দিয়ে দেখাবো যে কিভাবে এটা হচ্ছে। এক্স দ্রব্যের পরিমাণ ভূমি অক্ষে, এক্স দ্রব্য, আর লম্ব অক্ষে আমরা দেখাবো এক্স দ্রব্যের দাম। এক্স দ্রব্যের দাম আমাদের কি হচ্ছে, ফ্রান্স, আমরা ফ্রান্সের চাহিদা রেখা আঁকবো। আমাদের বিবেচ্য দোষ হলো ফ্রান্সের চাহিদা রেখা রাখলাম, ফ্রান্সের। আর ধরে নিব যে জার্মানি এবং ইটালিতে যে দ্রব্য উৎপাদন হয় স্থির ব্যয় অবস্থায় উৎপাদন হয়, এটা আমরা ধরে নিব। তাহলে স্থির ব্যয় অবস্থায় ইটালির যোগান রেখা হলো পি, এটা হলো ইটালির, মানে এই ওপি দামে
সে যে কোনো পরিমাণ যোগান দিতে পারে। আর জার্মানি যোগান রেখা হচ্ছে স্থির ব্যয় অবস্থায় পি জি পি জি, এটা হলো জার্মানির। ঠিক আছে, এখন যেহেতু ফ্রান্স দ্রব্য আমদানি করবে, শুল্ক আরোপ করবে, ফ্রান্স শুল্ক আরোপ করবে ইতালির উপর, এটা পি প্রাইম ইটালি প্রাইম। ঠিক আছে, আর জার্মানির উপরে সে একই হারে, যেহেতু 50% একই হারে সে শুল্ক আরোপ করছে জার্মানির পরে ইটালি জি ইটালি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমাদের শুল্ক আরোপের পরিমাণ সমান দুইটারই সমান। এই ক্ষেত্রে ফ্রান্স কি করবে, কম দাম ইটালিতে সে ইটালি থেকে দ্রব্য আমদানি করবে, মানে আমদানির পরিমাণ এখানে ও x1 পরিমাণ দ্রব্য আমদানি করবে। এই অবস্থায় ফ্রান্স জার্মানির সাথে শুল্ক সংঘভুক্ত হলো। শুল্ক সংঘভুক্ত হওয়ার পরে তাদের শুল্কর পরিমাণটা উঠে গেল, এই যে 25% শুল্ক উঠে গেল। উঠে গেলে কি হবে, এখানে তাদের ও পি জি, এটা হচ্ছে তাদের দাম। এই দামে তখন সে ফ্রান্স দ্রব্য এখন কি করবে, জার্মানি থেকে আমদানি করবে 2। ঠিক আছে, আমদানি করবে। এখন দেখো এটা যেহেতু এটি ডিমান্ড ভোগ, এটা যে গতি আমরা দেখাচ্ছি কি বাণিজ্যের গতি কিভাবে পরিবর্তন হচ্ছে, এখানে আমরা গতির কথা বিবেচনা করব। তাহলে ইতালি থেকে শুল্কভুক্ত হওয়ার পরে ফ্রান্সের বাণিজ্য এসে দাঁড়ালো জার্মানিতে, অর্থাৎ গতিটা ইতালি থেকে উৎসটা ইতালি থেকে স্থানান্তর হয়ে জার্মানিতে আসলো, অর্থাৎ বাণিজ্যের গতি পরিবর্তন হলো। এটাই হলো বাণিজ্যের গতি পরিবর্তনকারী প্রভাব। এটা হচ্ছে আমাদের ট্রেড ডাইভারশন ইফেক্ট। এর সাথে আমি আরও দুইটা জিনিস পড়াই ফেলবো, আমাদের এই যে শুল্ক সংঘের প্রভাব। এখন আমরা এত দেখলাম যে ট্রেড ক্রিয়েশন ইফেক্ট, ট্রেড ডাইভারশন ইফেক্ট। ঠিক আছে, আমাদের ছোট প্রশ্ন হিসাবে থাকবে যে শুল্ক সংঘভুক্ত হওয়ার পরে উৎপাদনের উপরে কী প্রভাব পড়ছে আর ভোগের উপরে কী প্রভাব পড়ছে। আমরা যখন এই দুইটা বিশ্লেষণ করছি তখন কিন্তু উৎপাদন ভোগ দুইটা আসছে, কিন্তু আলাদাভাবে যখন প্রশ্ন আসবে ছোট প্রশ্ন তখন আলাদাভাবে অ্যান্সার করতে হবে, তখন চিত্র দেখাই দিতে হবে যে উৎপাদনের উপরে কী প্রভাব আর ভোগের উপরে কী প্রভাব। আমরা দুইটা চিত্র এঁকে দুইটা আমরা বিশ্লেষণ করব এখন। আচ্ছা, একই কথা যে শুল্ক সংঘভুক্ত হলো, শুল্ক সংঘভুক্তর আগে কি হলো, শুল্ক সংঘভুক্ত হলে কি হলো, তিনটা দেশ বিবেচনা করব, ফ্রান্স, জার্মানি, ইটালি। আমরা তিনটা দেশের উপর দিয়ে আমরা শুল্ক উৎপাদন প্রভাব এবং ভোগ প্রভাব এই দুইটা আমরা আলোচনা করব। এখন প্রথমে আমরা উৎপাদন প্রভাবটা দেখি। শুল্ক সংঘভুক্ত হওয়ার আগে ফ্রান্স ইতালি থেকে দ্রব্য আমদানি করছে, এটা আমরা তো বুঝতে পারছি। তারপরে সংঘভুক্ত হওয়ার পরে জার্মানি থেকে সে আমদানি করলো, আমদানি করবে, উৎপাদনের উপরে কী প্রভাব পড়লো আমরা সেটাতে দেখছি যে উৎপাদনটা কি হচ্ছে। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা ফ্রান্সের একটা যোগান রেখা আঁকবো। এটা হচ্ছে আমাদের ফ্রান্সের যোগান রেখা। এটা হচ্ছে এক্স দ্রব্যের দাম, এক্স দ্রব্যের দাম, আর ভূমি অক্ষে এক্স দ্রব্যের পরিমাণ, এক্স দ্রব্যের পরিমাণ। ঠিক আছে, এখন আমরা কি করছি, এই জার্মানি আর ইত্যাদি স্থির অবস্থায় দ্রব্য উৎপাদন করছে, এর জন্য এদের যোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল। P1 ইটালি, আই পি আই, এটা হচ্ছে কি আমাদের ইটালির যোগান রেখা। ঠিক আছে, জার্মানির যোগান রেখা ভূমি অক্ষের সমান্তরাল, স্থির ব্যয়ের অধীনে তাদের হচ্ছে এটা জি জার্মানির যোগান রেখা। বুঝছে, এখন ফ্রান্স কি করবে, দুইটার উপরে কর আরোপ করবে, অর্থাৎ শুল্ক আরোপ করলো, দুইটার পরে শুল্ক আরোপ করলো। ইটালি
এটা ইটালির শুল্ক আরোপ করলো ইটালির উপরে, জার্মানির উপরে শুল্ক আরোপ করলো। ঠিক আছে, দেখো দুইটার উপরে শুল্ক আরোপের পরিমাণ সমান। আমরা তো এর আগে টা বুঝিয়ে দেখলাম, আরোপের পরিমাণ শুল্ক আরোপের পরিমাণ যে কোনো সমান হয়ে যাচ্ছে, তখন ফ্রান্স তো বিবেচনা করছে সে ইটালি থেকে আমদানি করবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যদি আমদানি করে তাহলে কী হবে, এখানে x1, তাই তো, যখন শুল্কভুক্ত হওয়ার আগে। ঠিক আছে, এটা 1। আর জার্মানি থেকে যদি করে তাহলে উৎপাদন আসবে কত, এখানে x2। ঠিক আছে, ভারসাম্য এখানে, এটা করলে x3, এখানে x4। 3, 4। তাহলে ইটালি থেকে সে যখন আমদানি করবে তখন কত আমদানি করলে তার আভ্যন্তরীণ যোগান দিবে কত, ও x3 শুল্ক সংঘভুক্ত হওয়ার আগে ও x3 পরিমাণ সে আমদানি করবে। আচ্ছা, এই অবস্থায় কী করছে তারা, শুল্ক সংঘভুক্ত হয়েছে, হওয়ার পরে শুল্ক জার্মানি এবং ফ্রান্সের উপর থেকে শুল্ক আরোপ নাই, শুল্ক উঠে গেছে। শুল্কভুক্ত হয়েছে কোথায়, ইটালির উপরে। তো ইটালির উপর আছে, জার্মানির উপর নাই, তাহলে জার্মানি এখানে না, এখন সে এখানে চলে আসবে, মানে OPG এই দামে, অর্থাৎ কম দামে তখন ফ্রান্স আমদানি করবে। আমদানি তখন কি হবে, তার আভ্যন্তরীণ যোগান আরও কমে যাবে, এখান থেকে এসে এখানে আসবে। ও এগে ছিল OX3, এখন হবে কি OX2, অর্থাৎ আমদানির পরিমাণ কমে গেল আর উৎপাদনের পরিমাণ, আভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ কমে গেল। তাহলে আমাদের এখানে প্রশ্ন হলো প্রোডাকশন ইফেক্ট, এটা হলো প্রোডাকশন ইফেক্ট, প্রোডাকশন ইফেক্ট। ঠিক আছে, প্রোডাকশন ইফেক্টটা কি, প্রোডাকশন ইফেক্টটা আলাদা চিত্র দিয়ে বোঝাইতে হবে। তাহলে এখানে প্রোডাকশন ইফেক্টটা হচ্ছে কি নেগেটিভ। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখবো, এখানে একই প্রভাবটা তোমাদের এটা ছোট প্রশ্ন হিসাবে আলাদা আসতে পারে যে কনজামশন ইফেক্ট আর প্রোডাকশন ইফেক্ট শুল্ক সংঘর প্রভাবে কি হয়, কতটুক কি হয় সেটা দেখাবে। তাহলে আমরা ছোট করে, আমরা একই যেহেতু কথাবার্তা একই, তখন তোমরা লিখবা তখন ওই কথাগুলোই লিখতে হবে যে শুল্ক সংঘভুক্ত হলে আরোপ হয় না, তৃতীয় দেশের উপর আরোপ হয়, যে কথাগুলো আগেই বলছি, 3টা দেশ, ফ্রান্স, স্বাগতিক দেশ, জার্মানি। এখন আমরা দেখব কনজামশন ইফেক্ট। ইফেক্ট এখানে এক্স দ্রব্যের পরিমাণ, এখানে এক্স দ্রব্যের দাম। ঠিক আছে, একই। এটা আমরা এখন ফ্রান্সের ডিমান্ড রেখা আঁকলাম। ঠিক আছে, আর স্থির অবস্থায় ইটালির যোগান রেখা, জার্মানির যোগান রেখা, আমরা ইটালির যোগান রেখা আঁকলাম এবং জার্মানির যোগান রেখা আঁকলাম ভূমি অক্ষের সমান্তরাল, কারণ তাদের স্থির ব্যয় অবস্থায় উৎপাদন। এই অবস্থায় ফ্রান্স কী করবে, দ্রব্য আমদানি করার আগে শুল্ক আরোপ করছে, আমরা দেখছি 50%, মানে 25 আর 2। এখন শুল্ক আরোপ করার পরে দাম বেড়ে গেল না, ইটালি এখানে হচ্ছে আমার পি প্রাইম, ইটালি পি প্রাইম, নতুন যোগান রেখা ইটালি, আর শুল্ক জার্মানির শুল্ক আরোপের পরে দাঁড়াচ্ছে যোগান রেখা এটা। ঠিক আছে, দুইটা শুল্ক আরোপের করে নতুন যোগান রেখা জার্মানির এবং ইটালির। শুল্ক সংঘভুক্ত হওয়ার আগে তখন কি হয়েছে, ফ্রান্স কম দাম ইটালিতে 60% প্লাস এখান থেকে দ্রব্য আমদানি করবে। তাহলে ভোগ থাকবে কোথায়, 0, ধরো x, এখানে 2 দিই। ঠিক আছে, আমরা সবগুলো আগে ট্রেনে নিবা। E1, E2,
E3 E4 অথবা E1 E2 E3 E4 উপরের দিকে চলে যাবে অথবা নিচের দিকে যাবে, যে কোনো একটা চিহ্ন দিয়ে দিবা। x1 x2 x3 x4 দিলাম। এখন ইটালি থেকে সে কী করবে, এই পয়েন্ট থেকে সে আমদানি করবে, তাহলে ও x2 এই পরিমাণ সে আমদানি করছে, অর্থাৎ ভোগটা হচ্ছে কত, ও x2 সে ভোগ করতেছে। এই আমদানি করবে সে ইটালি থেকে আমদানি করার সময় তার ভোগ হবে ও x2, ভোগের পরিমাণ হলো ও x2। এখানে সে যে পরিমাণ আমদানি করবে, এখন যখন জার্মানির সাথে সে শুল্ক সংঘভুক্ত হলো তখন কি হয়েছে, এই শুল্কটা উঠে গেল, তাহলে দাম আসবে কোথায়, E23-তে, অর্থাৎ OPG এই দামে তখন জার্মানির দ্রব্য ফ্রান্স আমদানি করবে কিন্তু আরও কম দামে সে আমদানি করতে পারছে। কম দামে আমদানি করতে পারলে তখন তার ভোগের পরিমাণ বেড়ে ও x3, তাহলে কি হচ্ছে, ও x2 থেকে ভোগের পরিমাণ বেড়ে কি গেল, ও x3-তে গেল, তাহলে ও x3 কি হলো, ও x2 থেকে বেশি হলে কি হচ্ছে, ভোগের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে কনজামশন ইফেক্টটা এখানে কি, আগেরটা প্রোডাকশন ইফেক্ট ছিল নেগেটিভ আর কনজামশন ইফেক্টটা হচ্ছে পজিটিভ। এটাই হচ্ছে এক একটা আলাদা আলাদা চিত্র দিয়ে আলাদা ব্যাখ্যা যে কনজামশন ইফেক্টটা কী আর প্রোডাকশন ইফেক্টটা কী। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো চিত্র দিয়ে কীভাবে ব্যাখ্যা করব। আজকে এই ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ক্লাসের এটা হচ্ছে থার্ড ইয়ার প্লাস মাস্টার্স, দুইটার জন্যই একই ক্লাস, দুই ইয়ারেই একই চ্যাপ্টারের একই টপিকস, প্লাস দুইটা ইয়ারের জন্যই আজকের এই ক্লাস। তা আশা করি আজকে এখানে ক্লাস শেষ, আগামী এই অধ্যায়ের বাকি টপিকগুলো আমি আগামী ক্লাসে পড়াবো। আল্লাহ হাফেজ।